নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের বলবো গল্প লালা রস। গল্পপাঠ এবং গল্প লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি প্রাপ্তমনস্ক শ্রোতা বন্ধুদের জন্যে। প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না। বন্ধুরা, শিল্প সাহিত্য বাই বৈশাখী এখন চলে এসেছে ইউটিউব মিউজিক পডকাস্টে। ইচ্ছে করলে আপনারা সেখান থেকেও গল্প শুনতে পারেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আজ আপনাদের বলবো গল্প লালা রস। গল্পপাঠ এবং গল্প লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি প্রাপ্তমনস্ক এবং প্রাপ্তবয়স্ক শ্রোতা বন্ধুদের জন্য। হাতে লাঠি আর পিঠের মধ্যে মস্ত বড় একটা ব্যাগের ঝোলা ঝুলিয়ে লালা বাবু রাস্তা দিয়ে হেঁটে চলেছে। হাঁটতে হাঁটতে পান চিবোতে চিবোতে পথের পাড়ে পানের পিকটা ফেলার সাথে সাথেই উনি বুঝতে পারলেন ওনার ঊর্ধ্ব চাপ এবার শুরু হবে। এই বমিটা ওনার পেছন ছাড়ছে না। আজ প্রায় 3 দিন হতে চলল। লালাবাবু নিজে হোমিওপ্যাথি ডাক্তার, তাই নিজেই নিজের ওপরে গিনিপিগিরি করেন। আবার কোন ওষুধটা খেলাম মরণ কি জানে। বাবা 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 গো, এবার থেকে ঊর্ধ্বচাপের বদলে নিম্নচাপ হচ্ছে। কোথায় যাই? বলতে বলতে যেই পুকুরের ধার দিয়ে মাটির পথ দিয়ে উনি হেঁটে চলছিলেন ওনার ক্লিনিকের দিকে, সেই পুকুরের ধারে একটা ঝোপের মধ্যে ঝুপ করে গিয়ে বসে পড়লেন। কয়েক সেকেন্ড হবে, হঠাৎ করে ঝোপের আড়াল থেকে সুন্দরী বেশ কয়েকটি অল্প বয়সী রমণীর খিলখিলে হাসির শব্দে ওনার নিম্নচাপ মাথায় উঠল। পরনের লুঙ্গি দিয়ে পাছা মুছতে মুছতে উঠে দাঁড়ালেও দুর্গন্ধ তো আর যায় না। এ ঠিক ওই হোমিওপ্যাথি ডাক্তার লালার কাজ। বাবা গো, সকাল সকাল কি ও লালা, তো তো পাচা বেরিয়েছে রে। লালা দাদু বুড়ো হয়েছে, টুনটুনি বুড়িয়ে গেছে বলে সেই মেয়েগুলি হাসাহাসি করতে শুরু করে। লালার মাথা গরম হয়ে যায়। হাতের ছড়ি দিয়ে ছুটে মেয়েগুলোকে মারতে যাবেন। মেয়েগুলো বলে, আগে হাত পরিষ্কার করে নে, ওই পুকুরের জলে ধোয়া দেখি। লালাকে এই গ্রামের প্রত্যেকটি মানুষ অট্টহাস্যের নজরে দেখে। বছর 35-এর লালা বাড়িতে একাই থাকে। বিয়ে থা করেনি। বাবা মা কোন কস্মিন কালে এই গ্রামে এসে বসতি স্থাপন করেছিলেন। পৈতৃক সূত্রেই হোমিওপ্যাথি ডাক্তারের ব্যবসাটা সে ধরে ফেলেছে। সুতরাং খাওয়া পড়ার কোনো অভাব নেই। গ্রামে বেশ পশরাও আছে। প্রসূতি বিভাগের মহিলারাও ওনার কাছে ওষুধ নিতে আসে। কি একটা ওষুধ উনি খাওয়ান, যার ফলে প্রসূতিদের নাকি ব্যথা হয় না। রীতিমতো তরল গর্ভজল নির্গত হয়ে গিয়ে সন্তানটা সুন্দরভাবে প্রসব হয়। এই কারণেই লালার নামটা আরো 5টা গ্রামে ছড়িয়ে পড়ে। বাড়িতে, বড় বাড়িতে একা একা লালার কিছুতেই সময় কাটে না। সব সময় মনটা কেমন আনচান করে। একে লালা চরিত্রের দিক থেকে যথেষ্ট ভালো, শুধু বিয়ে হয়নি বলে ওই পড়ে থাকা মেয়ে মানুষগুলোর মতোই যেন ধর্মের ষাঁড় হয়েছে সে। এই কারণেই অল্প বয়সী মেয়েগুলো ওনাকে দেখেই অট্টহাস্য শুরু করে। ওনার ক্লিনিকে পৌঁছানোর পর উনি ঠিক করলেন হাত মুখটা ভালো করে ধুয়ে ব্যাগের মধ্যে রাখা লুঙ্গি গামছাটা আবার বদলে নেবেন। ওনার ব্যাগে সব সময় ওষুধপত্রের সাথে লুঙ্গি, গামছা আর একটা টর্চ এবং ছাতা কমন ব্যাপার। এই ঊর্ধ্বচাপ আর নিম্নচাপ ওনার আজকের রোগ নয়। পোয়াতি অবস্থায় মা নাকি চন্দ্রগ্রহণের সময় শাশুড়ি মাকে না জানিয়ে খাবার খেয়ে নিয়েছিল। তাই জন্মের পরই বাচ্চার এরকম পায়খানা বমি দেখে শাশুড়ি মা বলেছিলেন, রে পোড়ার মুখি রে, তোরে কইলাম গ্রহণ লাগছে, এখন খাইস না। গ্রহণের লাগে কি খাইতে হয়?
আমি কি করুম মা, খুব ক্ষুধা পাইছিল, ক্ষুধার মুখে পিসার বাড়ি মারি। কিন্তু সেই লালা এখনো ভোগে। একটু ভালো মন্দ খেলে তো আর কোনো প্রশ্নই নেই, তাহলে পায়খানা বমি সব কিছু বেশি করে জাঁকিয়ে বসে। কয়েকদিন আগে গ্রামের জমিদার বাবুর বড় মেয়ের বিবাহের অনুষ্ঠান ছিল। লালা তো গ্রামের রীতিমতো মান্যগণ্য ব্যক্তি, একমাত্র হোমিওপ্যাথি ডাক্তার। নিমন্ত্রণ পেয়েছিল সে বিয়েতেও এবং বউ ভাতেও, তাই কবজি ডুবিয়ে খাসির মাংস চেবোতে গিয়ে আজ এই দশা। কথায় বলে না, অতিরিক্ত খেলে কি আর পেটে সয়। লালা ক্লিনিকে পৌঁছায়, সেখানে ভালো করে হাত মুখ ধুয়ে নেয় এবং নিজের পশ্চাৎ দেশ পরিষ্কার করতে করতে বলে, বাবা, আজকে গন্ধে নিজেরই বমি পেয়ে যাচ্ছে। এই আজকেও ভারী গিয়ে মনে হচ্ছে সিদ্ধ ভাত ফুটিয়ে মারতে হবে। ওই ক্লিনিকে লালা এসেছে নাকি? হ্যাঁ, আরে দাঁড়ান, আইতাছি। বলে শৌচালয় থেকে বেরোলেন তিনি। পরিপাটি করে নিজেকে বেশ গুছিয়ে নিয়েছেন, হাত মুখ ধুয়েছেন। বললেন, ধূপ দেখিয়ে নি, দাঁড়ান। ওনার আরাধ্য দেবতার সান্নিধ্যে এসে প্রদীপ এবং ধূপ জ্বালিয়ে বিড়বিড় করে কি সব মন্ত্রপাঠ করলেন। পাশে দাঁড়িয়ে থাকা ব্যক্তি আর কেউ নন, জমিদার মশাই নিজে। ওনার লেঠেলদের সঙ্গে করে নিয়ে এসেছেন। কি লালা, মেয়ের বিয়েতে খেয়ে এমন হাল হয়ে গেল তোমার? হ্যাঁ, গ্রামে আর কারো হলো না, তোমারই হলো। তা বলি, যখন পেটে সয় না অত খাও কেন? কুত্তার পেটে কি ঘি থাকে? লালা বলে, আগে সুস্বাদু খাবার দেখলে তো খাওয়ানোর লাগে জিভটা লক লক করে কর্তা। এ অবশ্য হক কথা। তা ওষুধপত্র কিছু খেয়েছো কি, নাকি গ্রামের বাইরে শহরের কোনো ডাক্তার নিয়ে আসবো? কথাটা শোনার সঙ্গে সঙ্গেই লালার মাথায় বাজ পড়ে। চিৎকার করে সে বলে, আগে দাও না, আরে কমবে নি। এটা ওষুধ কামে লাগতে তো একটু সময় লাগে নি। তা অবশ্য ঠিক, ওষুধের কাজ করতে তো একটু সময় লাগবেই। তা আবার দুটো বড়ি দাও তো। আগে কিসের? কোমরের ব্যথাটা বড্ড বেশি বেড়েছে। মেয়ের বিয়েতে এই কদিন তো আর কম ঝক্কি সামলাতে হলো না। আগে হ্যাঁ, দিচ্ছি। লালা এসে বসে। দেবতার পুজো হয়ে গিয়েছে, এইবার সে ওষুধের পসরাগুলো খুলে বসেছে। তার ভারী মোটা কাঁচের পেছনে গোল গোল ঢ্যাবলা মার্কা চোখ দুটো যেন কাঁচ ফেটে বাইরে বেরিয়ে আসবে। পরনে নীল রঙের কুর্তি আর সাদা রঙের পাজামা, কালো পুরুষ্ঠ গোপ, মাথার চুলও বেশ কালো চকচকে, যাকে বলে গিজগিজে চুল। হাতের লোমগুলোও বেশ বড় বড়, গায়ের রংটা কুঁচকুচে কালো। চেহারায় আর পাঁচটা অল্প বয়সী ছেলের মতোই একটা সুঠাম গড়ন আছে, কিন্তু কণ্ঠস্বর আর ৩৫ বছর বয়স পার হয়ে যাওয়া, এইসব কারণই ওকে বেশি বুড়িয়ে দিয়েছে, তার উপরে বিয়ে না হওয়া। আচ্ছা ডাক্তার, মন থেকে একটা কথা বলো তো। এই যে ঠাকুরের সামনে ধূপ ধুনো দাও, মনে মনে বিড়বিড় করো, বা কি বলো, আয় খরিদ্দার নড়ে চড়ে পোঙামারি তো রাচ্ছা করে। আর কি বলছেন কর্তা? হ্যাঁ, এসব কেউ বলে? আরে আড্ডা মারলাম। প্রত্যেকটা দোকানেই তো মনে হয় কিছু একটা মন্ত্র বলে, হে আমার বানানো। জমিদার মশাইকে ওষুধপত্র তখন গুছিয়ে দিচ্ছে লালা। জমিদার বাবু বললেন, তা বয়সটা তো কম হলো না, একটা বিয়ে থা করলে তো পারো। এখন কখন তুমি সেই বাড়ি ফিরবে? লক্ষ্মীর কৃপায় তোমার তো আয় ইনকাম বেশ ভালোই হয়। তা যা বলেছেন, আপনাদের আশীর্বাদে করে কমে খাচ্ছি। তাহলে একটা পেট নিশ্চয়ই তুমি চালাতে পারবে। তারপর বছর আনতেই বাচ্চা কাচ্চা হয়ে গেলে তোমার সংসারটা যখন ভরা হবে, তখন তোমার বয়স কোথা থেকে হাওয়া হবে? কিন্তু কর্তা, আমার মতো এমন কুৎসিত লোকেরে কে তার মায়া দেবে নে? দেবে। তুমি বিয়ের জন্য রাজি কিনা বলো। তুমি তো পুরুষ মানুষ, আর কিছু না হোক তোমার সুঠাম দেহটা তো আছে। মেয়ে মানুষ ও দেখলেই ভুলে যায়। লালার চোখ দুটো চকচক করে ওঠে, বলে,
আমি পাবো কর্তা? নিশ্চয়ই পাবে। এই এই পচারি গায়ে বলে ওনার লেঠেলকে ডাকলেন। হাতে লাঠি, পেটায় শরীর, পরনে ধুতিটা হাঁটুর ওপরে বেশ প্যান্টের স্টাইল করে পরা, গলায় পইতে ঝুলছে। ব্রাহ্মণের ছেলে, সে লেঠেল হয়েছে পেটের দায়ে। জমিদার মশাইয়ের ওপরে এই গ্রামে কেউ কথা বলতে পারে না, লালাও বলতে পারে না। জমিদার যেটা বলে সেটাতেই সায়ে সাই মেলাতে হয়। কিরে, কমলাবালির খবর কি? লালার বুকের ভেতরে আগুনের স্ফুলিঙ্গ জেগে ওঠে। তার মানে তার হবু স্ত্রীর নাম কমলা বলি? বাহ, নামটা তো বেশ আনকমন। আগে কথা, কমলা বলি তো বাড়ি আছে, ওকে খবর পাঠা। ওর মেয়ে রত্নাবলীকে আমার বাড়িতে আজকে ডেকে পাঠাবি। আগে কর্তা, আমি তো কিছু বুঝতে পারছি না। শোনো, বোঝা না বোঝার কথায় গুলি মারো। এই ক্লিনিক বন্ধ করে দুপুরবেলায় আমার প্রাসাদে গিয়ে ওঠো, ওখানেই চারটি ভাত টাত খাবে। তোমার জন্যই পাতলা করে মুসুরির ডাল, আলু ভাতে বেগুন ভাজা আর ওই আমার পুকুরের শিঙি মাছের ঝোল করতে বলবো খুনি। পুকুরের কথা বলতেই লালার মনে পড়ে গেল সকালবেলায় সে ওখানে নিম্নচাপ করে দিয়ে এসেছে, আর তার ওই নিম্নচাপের ধারা পুকুরের জলে গিয়ে মিশেছে। সে খুব ভালো করেই জানে এইখানে শিঙি মাগুর চাষ হয়। এই মাছগুলোও নিশ্চয়ই ওর বিষটা খেয়েছে। সে ঘৃণায় আবার কেমন যেন করে ওঠে, গাটা গুলিয়ে ওঠে, যেন ছোট্টবেলার অন্নপ্রাশনের ভাত গলা দিয়ে বেরিয়ে আসবে। চিৎকার করে বলে, না 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 না, মাছ বারণ, মাছ বারণ। আমি মাছ খাওয়া ছেড়ে দিছি কর্তা। কবে থেকে? এই আজ এক্ষুনি এক্ষুনি। বাবা, তুমি তো মাছ ভক্ত প্রাণী। আগে কষি মুরগির ঝোল হলে খাই। সে কি, পেটের এই অবস্থা কদিন ধরে ভুগছো, যার জন্যে লোকের কাছে খবর পেয়ে এলাম। আমার গোয়ালাই তো গিয়ে বলল। আগে সবই আপনাদের আশীর্বাদ, হোমিওপ্যাথি ওষুধে ঠিক হয়ে গেছে। বলল লালা। ঠিক হলেই ভালো বাপু, আমার তো আবার বেশি শরীর খারাপ করলে একদম সহ্য করতে পারি না। বললেন তিনি। তাহলে চলে যেও এখন দুপুরে, একেবারে রত্নাবলীর সঙ্গে সামনাসামনি বসে পাওনা গন্ডার কথাবার্তাগুলো বলে নেবেক্ষণ। মনের মধ্যে লাড্ডু ফুটেছে লালার। এরই মাঝে বেশ কয়েকজন ওর ক্লিনিকে এসেছে এবং ওষুধপত্র নিয়ে গেছে। কয়েক বছর আগে একটি বাচ্চা মেয়ে, এই বছর 12 হবে, তাকে দেখে খুব ভালো লেগেছিল লালার। কিন্তু বয়সে নিতান্তই ছোট, তাই বিবাহের কথা বলতে পারেনি। তার উপরে মেয়েটি ছিল শিশু। কিছুই না, লালা বসে বসে পুকুর পাড়ে দাঁত মাজছিল। তার পরনের লুঙ্গিটা হঠাৎ করে ফেরাত করে ছিঁড়ে যায়। বাচ্চা মেয়েটি কোথা থেকে এসে ওর পশ্চাৎ দেশের কাছেই পাটকাঠি দিয়ে গুঁতো মারে। সেই দেখে লালা চরম চিৎকার। কিন্তু 12 বছর বয়সী মেয়েটির সুন্দর প্রতিমার মতো মুখ, নাকের মাঝখানে পরা নোলক, গৌরবর্ণা শরীরে সবুজ রঙের শাড়ি জড়ানো, হাতে কাঁচের চুড়ি আর পায়ের নুপুরের শব্দ কেমন যেন লালাকে একটা ঘোরের মধ্যে ফেলে দিয়েছিল। কেরে অবাগির মাগি বলে তাড়া করেছিল সে। আর যেতে যেতেই তার সঙ্গে দেখা হয়ে গিয়েছিল গ্রামেরই এক জেলে মাধবের সাথে। মাফ করে দেন ডাক্তার, মাফ করে দেন। বাবা, ছোট মেয়ে, আজকে ওর জন্মদিন, 12 বছর পূর্ণ হলো, তাই যা খুশি করে বেড়াচ্ছে, তাই বলে আমার পাশার মধ্যে বলেছিল লালা। এই ক্ষমাসা ক্ষমাসা, গুরুজন হয় ক্ষমাসা। মেয়েটি ছুটে গিয়ে লালার পায়ে প্রণাম করতে গিয়ে পায়ের বুড়ো আঙুলের মধ্যে সপাটে একটা চিমটি কেটেছিল। লালা লাফিয়ে বলেছিল, মাগো মায়া না তো বিছুটি পাতা। সেই মেয়েটির কথা আজও মনে পড়ে। ও কি, ও বাপ, আমার ওষুধ দিবি না নাকি? এক বৃদ্ধ মহিলা এসেছেন ওষুধ নিতে। লালা ক্ষণে ক্ষণে তার সেন্স হারাচ্ছে, ফিরে যাচ্ছে সেই অতীতে। মনে পড়ছে ছোট্ট বাচ্চা মেয়েটার কথা। আহা, যদি ওর হবু স্ত্রী রত্নাবলী ওই রকমই দেখতে হয়, তাহলে তো আর কথাই নেই। আগে কি যেন হয়েছে বললেন? হ্যাঁ মরণ, বলি তোর হয়েছে কি? বেতা কর তো বাবা, বেতা কর, এ মাথায় কিছু থাকছে নে। বলে ওই বুড়ি বললেন,
3 দিন আগে ওই বর্ষার জলে আমার ঠ্যাং কানা গেছে মনে হয়, বাইঙ্গা হাঁটতে পারতাছি না, দেখ কেন কেমন ফুইল্লা গেছে। বলে পা উঁচু করে ওনার হাঁটু দেখালেন। লালা বললেন, আরে সর্বনাশ, এদের হাঁটুতে বাত বাত। আমি সুস্থ সবল মানুষ, পিছলায় পড়ার পর থেকে হাঁটু পুইল্লা গেছে। ওষুধ দে দিনি, টাকা পরে দিমু, লিখা রাখ। এক জ্বালা, এই ডাক্তারদেরকে সবাই যে কেন এরকম হেয় নজরে দেখে। কোথায় শহরে গেলে 500, 400, 700, 800, 1000 ভিজিট দিতে কোনো প্রবলেম হয় না, অথচ লালার মাত্র 30টা টাকা। এইটা বের করতে গিয়ে এই গ্রামের মানুষের যেন হাওয়া টাইট হয়ে যায়। অথচ প্রত্যেকের অবস্থাই বেশ সচ্ছল। জমিদারের কৃপায়, আবার জমিদারের দাপটে মানুষ যেমন ভয়ে ভয়ে থাকে, তেমন সুখেও রয়েছে। ওষুধপত্র দিয়ে আজকে একটু তাড়াতাড়ি লালা ক্লিনিক বন্ধ করে দেয়। গ্রামের ওই পিচ্ছি মেয়েগুলোর কথা ভাবে। মেয়েগুলো বড্ড বদমাশ হয়েছে, বলে কিনা টুনটুনি। দেখো তো কত বড় সাহস, এদের মা বাবা কি এদের উপযুক্ত শিক্ষা দেয় না? ক্লিনিক বন্ধ করে রাস্তায় নামতেই মেঘের গুরু গুরু গর্জন লালার কর্ণকুহরে এসে পৌঁছায়। ছাতাটা আবার রাইখাইছি গো। তাকিয়ে দেখে শুধু ছাতা নয়, কাঁধের ব্যাগটাও সে রেখে এসেছে। আবার ফিরে গিয়ে ব্যাগ আর ছাতা নিয়ে আস্তে আস্তে মোটামুটি অনেকটা সময় পেরিয়ে যায়। ক্লিনিক থেকে জমিদারের বাড়ি বেশ খানিকটা দূরে, হেঁটেই যেতে হয়। লালার মা লালাকে খুব ভালোবাসতো, তাই কোনোদিন সাইকেল শিখতে দেয়নি। যদি ছেলের পড়ে গিয়ে হাত পা ছড়ে যায় বা কেটে যায় বা ব্যথা পায়, মায়ের মন তো। মা বাবা মরার পরে এখন সেই সাইকেল শেখার না দরুন খিস্তি খাচ্ছে লালার কাছে। মনে মনে সে বলে, ক্যান্সার আমার সাইকেলখানা শিখতে দিল নে, এই যে বিয়া করমু, শ্বশুরের লোকে একখানা সাইকেল নাই যৌতুক চাইতাম। বোঝো ঠেলা, বিয়ে করতে পারলো না, কিন্তু দেনা পাওনার হিসেবটা ঠিক মনে মনে বেটা কষে ফেলেছে। এ কি দেরি করে ফেললে? আমি তো আহার করতে বসে পড়েছি। আগে আপনি খান, আমি নিয়ে আসি। ও, নাইতে যাবে? যাও, কুয়োতলা থেকে জল নিয়ে ভালো করে সাবান দিয়ে স্নান করে এসো। বৃষ্টি তখনও পড়ছে বেশ রিমঝিম করে। লালার চোখ দুটো জমিদার বাড়ির চেনা মানুষগুলোকে পেরিয়ে অচেনা দুটো চোখকে দেখার জন্যে আকুল পেকুল করছে। জমিদার মশাই খেতে বসে পড়েছেন। লালা কুয়োতলা থেকে দেখতে পাচ্ছে রান্নাঘরটা, বিরাট বড় রান্নাঘর। সেখানে হাঁড়িকে হাঁড়ি বিভিন্ন রকমের খাবার সুসজ্জিত। 3-4 রকম পদ জমিদার বাড়িতে কখনোই হয় না। প্রতিদিনই 30 থেকে 35 রকমের রান্না হয়। বিভিন্ন রকম আহারাদি খাবার পরে তৃপ্তির ঢেকুর তুলে জমিদার যখন ওঠেন, তখন অন্যান্য সকলে ভৃত্যরা, বাড়ির বৌঝিরা খেতে বসে। জমিদার মশাই আলো করে বসে রয়েছেন। ওনার সামনে বিরাট বড় কাঁসার থালাতে পদে পদে বিভিন্ন রকমের খাবার দ্রব্যাদি সাজানো। অন্নই হয়েছে বোধহয় 4-5 রকমের। স্নান করতে করতে পেটের ভেতরটা গুড়গুড় করে ওঠে লালার। না, এইটা তার নিম্নচাপ বা ঊর্ধ্বচাপ নয়, রীতিমতো খাবারের সুগন্ধে পেয়ে গেছে খিদে। সবে স্নান করে গায়ের মধ্যে গামছাটা জড়িয়ে জমিদার মশাইয়েরই একটা নির্দিষ্ট ঘরে গিয়ে জামা কাপড় ছাড়বে এমন সময় বলে পেছন ঘুরে তাকালেন। ছোট্ট একটি মেয়ে, বয়স 16 কি 17 হবে। সে মুখে হাত দিয়ে হাসছে। বলে সে। মেয়েটির মুখটা কালো হয়ে যায়। সে আবার পায়ের নুপুরের বোল তুলে হাঁটতে থাকে। হেঁটে হেঁটে এসে জমিদার মশাইয়ের প্রাসাদের দিকেই ঢুকছে। পাশে বোধহয় তার বেশ বয়স্কা একটা মা। লালার বুকের ভেতরটা ধক করে ওঠে। হে আবার রত্না বলি না তো, বছর কয়েক আগে যাকে দেখেছিল সে। হয়তো দেখে মনে হচ্ছে কম বয়স, কিন্তু এখন তো হিসেব করে দেখা গেলে 20 পার হয়ে যাওয়ার কথা। লালা তাড়াতাড়ি ভেতরে ঢোকে। মনে মনে ভাবে, মেয়েটি কি দেখে হাসলো। তারপরে লালার মনে পড়ল তার গামছাটা পর্যন্ত ছেঁড়া, তাই তার নিতম্বটি আবার দেখে ফেলেছে মেয়েটি। জামা কাপড় পরিবর্তন করে মাথায় ছাতা দিয়ে নিজের দেহটাকে নাড়াতে নাড়াতে লালা যখন প্রাসাদের ভেতর ঢোকে, তখন দেখে জমিদার মশাই ঠ্যাঙের ওপর ঠ্যাং তুলে হুক্কা টানছেন। বসো। কই বড় বউ, লালাকে ভালো করে খাওয়াও দেখি।
আজকে লালার জন্য আমি সম্বন্ধ এনেছি। বড় বউ মানে জমিদার মশাইয়ের প্রথমা পত্নী, উনি 3টে বিবাহ করেছেন। মেজ বউটি প্রথম সন্তান জন্ম দিতে গিয়েই মারা গিয়েছে। বড় বউটির ঘরে কোনো সন্তানাদি ছিল না। লালা অনেক দেখেছে, অনেক ওষুধ খাইয়েছে, তাও হয়নি। মেজ বউটির ঘরে যাওয়া হলো, যমজ 2টো ছেলে, তাকে জন্ম দিয়েই সে চলে গেল। এবার এই 2 ছেলেকে বড় বউ সামলাতে সামলাতে কাহিল, তাই প্রয়োজন পড়ল তৃতীয় বউয়ের। কিন্তু তৃতীয় বউটি এতই লক্ষ্মী যে বছর 3-এর মধ্যে একটি পুত্র এবং 2টি কন্যা সন্তান উপহার দিয়েছে লালাকে। সুতরাং লালার সংসার এখন ভরপুর। বড় বউ আর ছোট বউ তাদের সন্তানাদি নিয়ে বেশ সুখেই আছে সে। বড় বউয়ের ঘরের কোনো বাচ্চা কাচ্চা না থাকার হীনমন্যতায় ভোগা এখন একেবারেই শেষ। ওই ছোট বউয়ের ঘরে যে মেয়েটি হয়েছিল তারই বিয়ে হয়েছে কদিন আগে। বছর 17তেই বিয়ে দিয়ে দিয়েছে। জমিদার মশাইয়ের বাড়িতে বেশি বয়স্ক মেয়েদের থাকার কোনো নিয়ম নেই। লালা খেতে বসেছে। বড় গিন্নি এবং ছোট গিন্নি তাকে বেশ সুন্দর পরিপাটি করে খাওয়াচ্ছে। মুরগির ঠ্যাং চিবোতে চিবোতে লালা যখন ব্যস্ত, তখন ছোট বউরানী বললেন, বাবা, ভালো করে কাও দেখিনি। তোমার বউটি কিন্তু খুব সুন্দরী। বয়স 19, আর এই 19এই তো 20 হয়। কি বলো দিদি? বড় বউ হেসে বলে, আহ, অমন করে কেন খ্যাপাচ্ছিস লোকটাকে? একেই বয়সটা বুড়িয়ে যাচ্ছে। এখন যদি বসন্তের ফুল না ফোটে কবে ফুটবে শুনি? তা বলি ডাক্তার, তুমি বেশ ভালো করে কাও দেখি। তোমাকে তো আর আজ থেকে দেখছি নে, কত বছর থেকে দেখছি, আমার বিয়ে হয়ে আসার পর থেকে। তখন তো ওর বয়স বছর 5 ছিল। ওর বাবা মা খুব ভালো লোক ছিল। কেন যে ওনারা এত তাড়াতাড়ি মরে গেল? বললেন তিনি। 2 জনেই কলেরায় মারা গিয়েছে। ভাগ্যিস লালা বেঁচে গিয়েছিল। খেয়ে দিয়ে উঠে লালা মৌরি চিবোতে চিবোতে জমিদার মশাইয়ের দ্বারস্থ হয়। জমিদার মশাইয়ের পা তখন টিপে দিচ্ছিল ওই অল্প বয়সী বাচ্চা মেয়েটি। পা টিপতে টিপতে তার ব্লাউজহীন আঁচলের জড়ানো সেই বক্ষ জোড়া বারবার জমিদার মশাইয়ের হাঁটুর কাছে এসে ঠেকছে। মেয়েটির নাকে নোলক দুলছে। কালো রাঙা সেই মুখটি, না এখন বেশ ফর্সা ফর্সা। তাহলে কি যখন সে দেখেছিল তখন রোদের প্রখর তাপে ফর্সা গৌরবর্ণটা একটু কালচে হয়ে গিয়েছিল, নাকি মেয়েটিকে ওই দৃষ্টিতে দেখেছিল বলেই কালো লেগেছে? মাঝে মাঝে আমাদের চোখের দৃষ্টি আমাদের ভ্রম খাইয়ে দেয়। আরে লালা, কখন থেকে দাঁড়িয়ে? ছাড় 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 দেখি, ছাড় বলে জমিদার মশাই উঠে বসে। মেয়েটি পাশে গিয়ে দাঁড়ায়। ওর মা গুটিসুটি মেরে দাঁড়িয়ে রয়েছে। পরনের শাড়ির রংটা কালো রঙের, মাথায় ঘুমটা 1 হাত পর্যন্ত নামানো, তাই মায়ের মুখশ্রী দেখার জো নেই লালার। যেই মেয়ের কথা তোমায় বলেছিলাম, এই যে, বলে হাত দিয়ে ইশারা করে ডাকলেন। হ্যাঁ, লালা যা ভেবেছে তাই। এ হলো রত্নাবলী। শোনো, এর সঙ্গেই তোমার বিয়েটা হবে। তা তোমার ওকে পছন্দ তো? লালা হাসবে না কাঁদবে বুঝতে পারে না। এই তো সেই মেয়ে, মাধবের মেয়েটা। বলে ফেলে, বাবা, মাধবের মাইয়া না? চেনো? মাধবের মেয়ে বলার পরেই রত্নাবলী লালার দিকে তাকায়। মনে পড়ে হয়তো তারও ছোট্টবেলায় করা সেই কুকৃতির কথা। মনে থাকবে না আমার সঙ্গে যা করছে? তা তোমার পছন্দ না নাকি? আগে কথা, আপনি যেখানে রাজি সেখানে আমি কি করে অরাজি হই? মানে বিয়েটা কি আমি করব? এসব কি বলছো? আগে মাফ কইরা দেন, ভুল মাফ কইরা দেন। বলে লালা। আমার পছন্দ। বাহ, তা মিয়া বিবি যখন রাজি তখন কাজীরা সময় নষ্ট করে কি হবে? আজই করিয়ে দিই। আজই? হ্যাঁ, আজই বিয়ে করে বউ নিয়ে যাও। ঘোমটার আড়ালে লুকিয়ে থাকা মেয়ে মানুষের মুখটি বলে ওঠে, আগে কথা আজ না, আজ ওর বাবার মৃত্যুবার্ষিকী, আজ রেহাই দেন। ও, মাধব তো জলে ডুবে মারা গিয়েছিল। ঠিক আছে। কবে কবে? আর বলো না, টাকার নেশা, সমুদ্রে যাবে মাছ ধরতে। বহুবার বারণ করলাম, গেল। ঝড়ের মধ্যে জাহাজ পড়ে ডুবে সেখানেই শেষ। আজ বছর খানেক হতে চললো। আমার সংসারেই কাজ করে বউটি। মেয়েটিরও বয়স হয়ে যাচ্ছে, জোয়ান মেয়ে। মা কতদিনই বা তার ভরা যৌবনটাকে আটকে রাখতে পারবে? তার উপরে গ্রামে তো আর
উটকো পাটকা ছেলেপেলের কোনো অভাব নেই। লালা তাকায় মেয়েটির দিকে। মেয়েটির কাজল নয়না হরিণীর মতো চোখ, জোড়া ভুরু, ঠোঁটের ওপরে হালকা তিলটা, রক্তরাঙা লাল ওষ্ঠ, যেন লালাকে চাইছে। ঢোক গেলে লালা। দিন 7 পরে বেশ ছোট্টখাট্ট অনুষ্ঠানের মাধ্যমেই শুভ বিবাহ সম্পন্ন হয় লালার। অল্পবয়সী মেয়েগুলো নিমন্ত্রিত ছিল, যারা লালার পেছনে লাগতো। আরে দাদা, লালা বিয়ে করেছে, টুনটুনি বিয়ে করেছে। এই বলে খেপাচ্ছে। লালা কানে নেয় না কথা। বিয়ের সময় যখন সিঁদুর দান করে, তখন কিছুটা সময়ের জন্য হলেও লালার হাতের অঙ্গুলি স্পর্শ লেগেছিল মেয়েটির হাতের সঙ্গে। লালা বুঝতে পেরেছিল মেয়েটি চরম ঘামছে এবং ভয়ে কাঁপছে। মনে মনে সে বলে, তুমি ওই লাগিয়ে আমার জান পাখি, তোমার লগে আমি এখন ভালোবাসা দিমু, তুমি আমারে ভালোবাসবা, আমাকে সংসার হবে। অনুষ্ঠানে যাবতীয় খরচ জমিদার মশাই নিজে করেন। লালাকে ডাক্তার হিসাবে উনি বেশ মান্যগণ্যি দেন। বিয়ের পরে মেয়েটি যখন চলে যাচ্ছে শ্বশুর বাড়িতে, তার মাকে ধরে সে খুব কান্নাকাটি করছে। জমিদার গিন্নি বললেন, কাঁদিস না মা, লালা ভালো মানুষ, তোরে খুব ভালোবাসবে, দেখবে নে। মেয়েটি আবার তাকায় জমিদার গিন্নির দিকে। দেখছো আমাকে রত্নাবলীর রূপ কিরম ফুটটা উঠছে। ছোট বৌরানী গলার সীতাহারটা খুলে পরিয়ে দেয় মেয়েটিকে। না গিন্নিমা, এত দামি জিনিস আমি নিতে পারবো না। এই প্রথম স্ত্রীর কণ্ঠস্বর শুনে লালা আরো বেশি বিমোহিত হয়ে পড়ে। এত সুন্দর বাঙাল ভাষায় কথা বলে না, তাহলে কি এই মেয়ে লেখাপড়া জানে? মনে মনে ভাবে লালা। কেন মা, নিবি না কেন? নে, তোরে খুব সুন্দর মানাইবে নে। শোনো লালা, যাকে তুমি ঘরণী করলে সে কিন্তু মাধ্যমিক পাশ। নিহাত বাবার মরণের পরে আর পড়াশোনা করতে পারলো না, তাই তুমি চাইলে ওকে পড়াতেও পারো। বেশ ভালো রেজাল্ট করেছে কিন্তু। গর্বের চোটে লালার 42 ইঞ্চি বুক 46 ইঞ্চি হয়ে যায়। শেষ অবধি একটা শিক্ষিত মেয়ে, ভালোই হয়েছে। গ্রামের ওই পচা মেয়েগুলোকে কাঁচকলা দেখাতে পারবে লালা। বিয়ে করে বউকে বাড়ি আনতে আনতে বিকেল গড়িয়ে প্রায় সন্ধে। লালার আশেপাশে যারা থাকে তারাই বউকে বরণ করে তোলার ব্যবস্থা করেছে, প্রদীপ জ্বালিয়েছে, আরও কি কি সব রিচুয়াল। সব কিছু কমপ্লিট করে বউ যখন লালার উঠোনে পা রাখলো, তখন প্রায় এই রাত 8টা মতো। এটা কাই বাবা, আজকে রাতে স্বামী স্ত্রী মুখ দেখতে নাই। তা তুমি এক কাম করো, বউটারে আমার ঘরে পাঠায় দাও দিনি, আর খাবার 2টা খাইয়া যাও। লালা আনন্দে গদগদ হয়ে ওঠে। এই মাসিমা, যিনি সকালবেলা ওষুধ নিয়ে গেছেন, যার নাকি পাটা ভেঙেছে, উনি আবার রান্নাও করেছেন। রাত্রেবেলা খেতে বসেছে লালা, যদিও বউ আলাদা ঘরে। তেলাপিয়া মাছের ঝোল, টক ডাল, ডুমো ডুমো করে আলু ভাজা, আর ধোঁয়া ওঠা গরম গরম মোটা চালের ভাত। শেষ পাতে আবার মিষ্টিও আছে। ভালো হয়েছে বাবা, খুব ভালো। তা বলি, এটা কোন কোন পুকুরের মাছ? সঙ্গে সঙ্গে বৃদ্ধা মহিলা বললেন, এ গ্রামে আর কোথাকার মাছ হবে বাবা, পুকুরের মাছ, জমিদারের। ব্যাস, লালা খাবে না বমি করবে বুঝতে পারে না। বারবার নিজের সেই আর কি বলবো, বলতে আমার নিজেরও ঘৃণা লাগছে। সেই দিন রাত্রেবেলা বউ ঘুমিয়ে পড়ে। লালার একবার তার স্ত্রীকে দেখতে ইচ্ছে করে। সিঁদুর পরা রত্নাবলীর মুখশ্রীটা আরো কতই না সুন্দর লাগছে। বারবার লোভাতুর দৃষ্টি স্ত্রীর দিকে নিক্ষেপ করতে ইচ্ছে করে, কিন্তু সে ঘুরে বালি। বৃদ্ধা মহিলাটির সঙ্গে মেয়েটি ঘুমিয়েছে। মাথার কাছে জানলার পর্দা উঠছিল, তবে দেখতে পায়নি লালা, কারণ সে উকিঝুঁকি মারছে এই বিষয়টা যেন আগে থেকেই ওই বৃদ্ধা মহিলা আঁচ করতে পেরেছিলেন, তাই আগেই জানলা বন্ধ করে দিয়েছিলেন। পরের দিন সকালে যখন লালার ঘুম ভাঙল, তখন সবাই উলুধ্বনি শঙ্করধ্বনি দিচ্ছে। স্ত্রী আসছে ঘরে। সেই দিন একটা অনুষ্ঠান করা হয়, ছোট্ট করে বউ ভাতের। কয়েকজন ছেলেপিলে খাওয়ানো হয়েছিল। খুব একটা বেশি অর্থ খরচ হয় না লালার। আর জমিদার মশাই এসেছিলেন, তবে তিনি কিছু খাননি, ওদেরকে আশীর্বাদ করেই চলে গিয়েছেন।
রাত্রে সবাই চলে যাওয়ার পর লালা এই প্রথম তার স্ত্রীর সান্নিধ্যে আসার শুভ সুযোগটা পায়। বেতের ঘর লালার, ওপরে খড়ের ছাউনি। কিছুদিন পরেই সে একটা ঘর বানাবে। বউ নিয়ে আর যাই হোক এরম ভাঙা বাড়িতে থাকা যায় না। বাবা মা জীবিত থাকাকালীন এই ঘর বাড়ি করা নিয়ে কম ঝগড়া হয়নি। মা বারবার পাকা বাড়ির কথা বলতো, আর বাবা বলতো, পাকা বাড়ি করে কি হবে নে, যতদিন বাচ্চা আছি ততদিন, মরার পরে ভোগ করবে কেনে? কে ভোগ করবে? তোমার পোলা ভোগ করবে। হ, গ্রহণের সময় খাইয়ে একখানা হাগুমাল জন্ম দিছো, কথায় কথায় হাগা পায়। এই বলেই বাবার সঙ্গে অশান্তি বাধ্য। কিন্তু এখন তো তার ঘরের প্রয়োজন আছে। দরজা বন্ধ করার সঙ্গে সঙ্গেই স্ত্রীর দিকে চোখে চোখ পড়তেই বউটি খাটের নিচে ইশারা করে লালাকে। লালা প্রথমে বুঝতে পারে না, পরে কিছুটা রিয়ালাইজ করে। এক পা দুপা করে খাটের নিচে উঁকি মারতেই দেখে যেই মেয়েগুলো ওকে নিয়ে ঠাট্টা করতো সেই মেয়েগুলো গোটা খাটের নিচে প্রায় জনা পাঁচেক শুয়ে রয়েছে। ও কি দেখা পেল্লা? কোথায় তোমাদের স্বামী স্ত্রীর গপ্প শুনতাম, মাইরা দাঁত পেলাই দিমুনে, বাইরা বলে লালা। খাটে বসে থাকা স্ত্রী বলে, ও আবার কি ধরনের কথা? হ্যাঁ, দাঁত ফেলায় দেবা মানে? ভালো করে বলো। ও, তুমি তো আবার আগে আমার শিক্ষিত বউ, বলে লালা। ভুলে গেছে। যাও দেখি সুন্দরীরা, গড় দিয়া যাও। বলে 5 জন মেয়ে কলো কলো করে হাসতে থাকে। দরজা খুলে বেরিয়ে যাওয়ার সময় বলে, টুনটুনি বলে কাঁচকলা দেখে আবার চলে যায়। লালা এসে বসে তার স্ত্রীর পাশে। আমার কাছে তোমার দেওয়ানোর লগে কিছু নাই, আমার ঘর বাড়ি ফাঁকা, বাপ মা কোন ছোটবেলায় মরছে, আমার কেউ নাই। লালার স্ত্রী তার বুকের ওপরে আলতো করে মাথা ঠেকিয়ে দেয়। লালার দেহের ভেতরে যেন 440 ভোল্টের কারেন্টের ছোঁয়া লাগে। সে আস্তে করে বলে, আমার তো কেউ নাই। তার স্ত্রী লালার ঠোঁটের ওপরে হাত রেখে বলে, আজ থেকে এই কথা কইবা না, আমি আসি না তোমার। স্ত্রীর মুখে এমন ভালোবাসার কথা শুনে লালা নিজের আবেগকে আর চেপে রাখতে পারে না। জড়িয়ে ধরে অনেকক্ষণ কান্নাকাটি করে লালা। বউ বলে, হ তাহলে তুমি এখন কাঁদো, আমি বরং অন্য লোকের ঘরে গিয়া শুয়ে থাকি। তুমি এমন কইরা কথা কেন কইতেছ? আমার সঙ্গে যেমন কইরা কথা কইলে অমন কইরা কও। ঠিক আছে, অমন করেই কথা বলবো। তাহলে তোমাকেও এইভাবে কথা বলতে শিখতে হবে। তুমি তুমি আমার বিয়া করছো, আর শিখায় পড়ায় নিবা? লজ্জায় গদগদ হয়ে বলে লালা। বউটি বলে, এতদিন দেখেছি বাসর ঘরে বউকে লজ্জা পেতে, আমার স্বামী দেখি লাজুকে বলে গাল দুটো চিপে দেয়। ঠিক সেই সময় লালা বলে, আহ আহ, কি হলো, কি হয়েছে? একটু মাংস খেয়ে ফেলেছি তো, আবার নিমসাপ বলে লালা পেটে হাত রেখে আবার ছোটে তার পায়খানাতে। সেই রাতটা প্রায় এই শৌচালয় আর ঘর করতে করতেই কেটে যায় লালার। একটা সময় মানে ভোরের দিকে লালা এসে দেখে তার স্ত্রী ঘুমোচ্ছে, আর ভোরের প্রথম কিরণ বেতের জানলার পাশ দিয়ে তার চৌকিতে এসে পড়েছে। সেইখানেই গলায় সোনার হার, হাতের চুড়ি, কানের সোনার দুল আর কপালের সিঁথির সিঁদুরটা চকচক করে যেন সূর্য দেবতাকে আহ্বান করছে, বলছে আজ আবার একটি নতুন দিনের শুরু, স্বামী স্ত্রীর জীবনের প্রথম দিন। আজকের দিনটি চরম সুখের হোক। সেই দিন লালা আর ক্লিনিকে যায়নি। বউকে নিয়ে গ্রামের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখিয়েছে। আজকে নিমন্ত্রণ তার জমিদার গিন্নির বাড়ি। গিন্নিমা চরম তৃপ্তি করে খাইয়েছেন, তবে মাছ বা মাংস কিছুই লালা ছুঁয়ে দেখেনি ভয়ের চোটে। গিন্নিমা অনেকগুলো শাড়ি, ব্লাউজ, সায়া আর লালার পরনের জন্যেও জামা কাপড় দিয়েছে। জমিদার মশাই বলেছে, শোনো, আমি রাজমিস্ত্রি বলে দিয়েছি, আমার ঘরের পাশেই 5 কাঠা জায়গা রয়েছে। তা আমার ছেলে পেলে তো বিস্তর, তাদের সম্পত্তি দিয়েও তো আমার কম নেই, সবই দখলদারি হয়ে যাওয়ার ভয় আছে। তাই ওটা তোমাকে আমি একেবারে পাকাপোক্তভাবে লিখিত করে দেব। আমার স্ত্রীদের জীবন রক্ষার্থে, আমার সন্তানগুলোর রক্ষার্থে তো আর তোমার ভূমিকা কম নয় লালা। তোমার হোমিওপ্যাথি ওষুধ তো একেবারে অবৈধ চিকিৎসার পথ্য। লালা বেশ গদগদ হয়ে যায়।
জমিদারের কাছে পেন্নাম করে বলে, আপনার কৃপা দৃষ্টি আমার ওপরে সর্বদা বর্তাক। লালার ঘর বাড়ি তৈরি হচ্ছে। বেতের বাড়িতে থাকতে আর মন চায় না। স্ত্রীর সঙ্গে একদিন করে সম্পর্কটা আরো বেশি ঘনিষ্ঠ হতে শুরু করেছে। এখন তো বউয়ের নাকের নোলকের দুলুনি না দেখলে লালার দিন যায় না। বউ যা রান্না করে দেয় তাই সে চেটে মেরে দেয়। বিয়ের পর থেকে লক্ষ্য করছে লালা, তার চেহারায় একটা চাকচিক্য ভাব এসেছে। কালো বরণ উজ্জ্বল হয়েছে। পেটের রোগ কোথায় চলে গিয়েছে? এতদিন বোধহয় নিজে পরিপাটি করে রান্না করতে পারতো না, ওই জন্যই পেটের এত রোগ ছিল। মাসখানেক পর ওদিকে লালার ঘর বাড়ি কমপ্লিট হয়ে গিয়েছে। গৃহপ্রবেশ অনুষ্ঠান ডেট ঠিক করা হচ্ছে। তার আগেই বউয়ের বমি শুরু হয়। লালা পাগলের মতো জমিদার বাড়িতে দৌড়াতে শুরু করে। গিন্নিমা, গিন্নিমা সর্বনাশ হয়েছে। কি হয়েছে? কি হয়েছে? আমার বউটা বুঝি আর বাঁচবে না। আমরণ, হে আবার কেমন কথা? কি হয়েছে কও? সকাল থেকে বমি করতেছে, কিছু পেটে রাখতে পারতেছে না। লালা, তুমি ডাক্তার হয়ে এমন কথা বলছো বাপ? তোমার বউ পোয়াতি তো? হ্যাঁ, আমার ঘরে বাচ্চা হুমু বলে সে আনন্দে ছুটতে শুরু করে। জমিদার গিন্নি বললেন, দিদি, এ লালা কিন্তু নিঘাত রত্নাবলীর কঠিন প্রেমে পড়ছে। কি ভালোবাসে দেখছো? তা বাসবে না কেন ক? হ্যাঁ, বউ তো মানুষের একখানাই হয়। বলে একে অপরের দিকে তাকায়, যেন নিজেদের মনের গোপন কথাটা একে অপরের কাছে বলে দিয়েছে। আবার সংসারের কাজে মেতে ওঠে দুই স্ত্রী। অন্যদিকে লালার স্ত্রীর সন্তান হবে শুনে জমিদার মশাইও বিরাট খুশি। গৃহপ্রবেশের অনুষ্ঠান সম্পন্ন হয়। বাড়িতে বউকে নিয়ে ওঠে লালা। বউ তখন 5 মাসের পোয়াতি। পেট দেখে জমিদার গিন্নি বললেন, অরট না, আর নিঘাত তোর পোলাই হবে। আর বড় বউ বললেন, এ পোলা হোক আর পুলি হোক, যাই হোক না কেন, সুস্থ হইলেই হইল। কিন্তু সুখের দিন বোধহয় মানুষের বেশি দিন সয় না। ভগবান দুঃখও তো দেন। দুঃখ না দিলে ভগবানকে ডাকবে কেন মানুষ? লালা সেই দিন ক্লিনিকে ছিল। ঝড় বৃষ্টি সেদিন যেন কমারই নাম নেই। আজ বউটার প্রসব ব্যথা উঠবে, ওই তো তারিখ। কি হবে কে জানে। আমার বড্ড ভয় লাগতেছে। যদি জমিদারের কর্ণের লগে ও সেই দিনই ভালো শহরে ডাক্তার দেখাইতাম, তাহলে বোধহয় আজ এত ভয় লাগতো না, মনে মনে বলছে লালা। স্ত্রীকে চিকিৎসা করতে সে ভয় পাচ্ছে। যতই হোক নিজের বাচ্চা তো। ও লালা, লালা, খবরটা শুনছো? ঝড় বৃষ্টি মাথায় নিয়ে গ্রামের সেই লেঠেল 2 জন, যারা জমিদারের আশেপাশে ঘুরে বেড়ায়, তারা লালার ক্লিনিকে এসে হাজির। কি হয়েছে? কি হয়েছে আমার বউ কানার? দেখে লালা, লেঠেল দুটোর চোখে জল। বুঝতে বাকি রইল না ঘরে গিয়ে সে কি দেখবে। বাড়িটা শোকাচ্ছন্ন। বাচ্চাকে জন্ম দিতে গিয়ে শুধু লালার স্ত্রী নয়, তার বাচ্চাটাও নাড়ি জড়িয়ে মারা গিয়েছে। সম্পূর্ণভাবে বাচ্চাটা শরীর থেকে বেরোতেও পারেনি। মাথার কিছুটা অংশ বাইরে বেরিয়েছিল, আর একটা হাত দুটো যেন লালাকে ডাকছিল। শেষ অবস্থায় স্ত্রীকে ওইভাবে পড়ে থাকতে দেখে রক্তারক্তি বিছানার চাদরের মাঝে ফর্সা টুকটুকে হাতের 5টা আঙুল লালা শেষবারের মতো স্পর্শ করেছিল। যদিও চোখ থেকে এক ফোঁটাও জল বেরোয়নি লালার। স্ত্রীকে দাহ করা হয়েছে ওই সন্তান সমেতই, কারণ এইভাবে তো গ্রামে কারো মৃত্যু হয় না। যারা ছিলেন সেখানে উপস্থিত তারা প্রত্যেকেই কান্নাকাটি করছিলেন আর বলছিলেন, লালার কপালে এমন কেন হইল কত? ও তো কারো কোনো খারাপ করে নাই, সব সময় ওষুধ দেওয়া সবাইরে সুস্থ করছে, আর ওরই কিনা বাচ্চাখানা মইরা গেল। হায় রে বিধি, কার কপালে যে কি হয়। বলে সকলেই দীর্ঘ নিঃশ্বাস ফেলছে। কিন্তু লালার মনের প্রকৃত অবস্থা বোঝার মতো অবস্থা কারণ নেই। দিন কতক পরে লালা স্বাভাবিক হয়। জমিদার মশাই দেখা করতে এসেছে। লালা, কেমন আছো? আগে ভালো কথা। পেটের অসুখ কেমন আছে? আগে হয় না, আমার বিয়ে করার পর থেকেই তো রত্নার হাতের গুণে আমার পেটের অসুখ আর হয় না। সে কি, সত্যি সত্যি? আগে হ্যাঁ। কি আর বলবো বলো।
তোমার সংসারের জন্যই তো তোমাকে বিয়েটা দিলাম, কিন্তু বিধি তোমার কপালে সইল না। ওইসব কথা বাদ দেন না, আমার দুঃখ লাগে। সেটাই তো স্বাভাবিক। তা বলছি শোনো, আমার বড় মেয়েটা আসছে, বাচ্চা হবে বুঝলে, তুমি ওষুধপত্র দিও। আগে আমি পারবো না কর্তা, আপনি ওরা শহরে ডাক্তার দেখান। এ আবার কি কথা, তোমার হাতেই হবে, না হলে হবে না। আবার ভয় পায় লালা, বলে, আমার বউখানার অবস্থা তো দেখলেন, এরপরেও। হ্যাঁ, সেটা ভাগ্যের দোষ, তুমি তো ইচ্ছাকৃত করনি। কয়েকদিন পরে জমিদারের মেয়েটি ফিরে আসে। তাকে উপযুক্ত পথ্য দিচ্ছে লালা। জমিদারের পোয়াতি মেয়েটিকে দেখেই যেন রত্নাকে কল্পনা করে সে মাঝে মাঝে। দেখতে দেখতে দিন ঘনিয়ে আসে তারও সন্তান প্রসব করার। সেই দিনটাও ছিল ওই দিনের মতোই বর্ষা মুখর দিন। বৃষ্টিতে ভিজতে ভিজতে পোয়াতি মেয়েটিই ছুটে আসে লালার ঘরের কাছে, আর এসে থমকে দাঁড়িয়ে পড়ে। ঘরের ভেতর থেকে শব্দ ভেসে আসছে, একটি নারী কণ্ঠ, একটি শিশু কণ্ঠ, আর লালার নিজের শব্দ। বলতেছি, তুমি যে ওরে ওষুধ দিলা, ওই ওষুধ তো আমারে খাওয়ালেই পারতা, তাহলে আর আমিও মরতাম না, তোমার পোলাখানাও মরতো না, আর তুমিও ঠিক থাকতা। কি যে কও, তুমি কি মরছো নাকি? আমার সঙ্গেই তো আসো, এই যে আমার সঙ্গে কথা কইতেছো। জমিদারের মেয়ে এইখানে আসার পর দাস দাসীদের মুখে কথাটা শুনেছিল। লালা নাকি বউয়ের মৃত্যুর পরে পাগল হয়ে গিয়েছে, কাকে কি ওষুধ দেয় কোনো হুঁশ থাকে না। আগে এই লালার ওষুধ খেয়ে মানুষ সুস্থ সবল থাকতো, কিন্তু এখন ওষুধ খেলে নাকি উল্টো অ্যাকশন হয়, এমন অনেকেই ভুগেছে। সেই মাসিমা পর্যন্ত মারা গিয়েছে লালার ওষুধ খেয়ে, কিন্তু জমিদার মশাই কর্ণপাত করেনি, কারণ লালাকে তিনি নিজের পুত্র সম স্নেহ করতেন। আজকে জমিদার মশাইয়ের মেয়েটি লালার ঘরের সামনে এসে নিজের কানে যখন শুনছে, তখন তার পেটের বাচ্চাটাও যেন নড়ে উঠছে। সেও বুঝতে পেরেছে কদিন ধরে ওষুধ খাওয়ার পরপরই পেটে অসম্ভব রকমের জ্বালা শুরু হয়। বাচ্চাটা নড়া বন্ধ করে দেয়। তাহলে কি ওষুধের বদলে বিষ খাওয়াচ্ছে সে? নিজের স্ত্রীর মৃত্যুর প্রতিশোধ। কিন্তু লালা তো জমিদার মশাইকে যথেষ্ট শ্রদ্ধা করে। ভয় হয় মেয়েটার, ভাবে দরজা ধাক্কা দিয়ে একবার জিজ্ঞেস করবে। হাওয়ায় দরজাটা খুলে যায়, ভেতর থেকে ভেজানো ছিল। মেয়েটি দেখে সারা দেওয়াল জুড়ে নিজের স্ত্রীর ছবি টাঙিয়ে রেখেছে লালা। বিয়ের সময় শহর থেকে ফটোগ্রাফার আনিয়েছিল, সেইখানেই ঘোমটায় ঢাকা, কখনো বা ঘোমটা থেকে বের করা লজ্জায় রাঙা স্ত্রীর মুখশ্রীর বিভিন্ন রকমের সাদা কালো ছবি দেয়ালে টাঙানো। আর রয়েছে সেই বীভৎস ছবিটা, যেটা সন্তানের জন্ম লগ্নে লালা তুলেছিল। ভয় পেয়ে যায় সে, প্রচণ্ড ভয়। পোয়াতি অবস্থার ওই বউটি দেয়াল ফুঁড়ে ছবিগুলো বাইরে বের করিয়ে যেন একটা মানুষ রূপে দাঁড়িয়েছে। দুটো পোয়াতি মানুষ যেন একে অপরের প্রতিচ্ছবি হয়েছে, শুধু সে ওপারের বাসিন্দা আর জমিদারের মেয়ে এই পারের জীবিত একটি মেয়ে। হঠাৎ করে প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ একটা বাজ পড়ে জমিদারেরই একটি নারকেল গাছে। তৎক্ষণাৎ লালার নজর পড়ে জমিদার মশাইয়ের মেয়ের দিকে। আমার ঘরে কে? মেয়েটি ভয় পেয়ে যায়, পেটের বাচ্চাটা যেন নড়া বন্ধ করে দেয়। আতঙ্কিত হয়ে সে বলে, আমি 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 কে? মেয়েটি নিজের পরিচয় দেওয়ার চেষ্টা করে। অনেকক্ষণ মনে করানোর পর লালার মনে পড়ে, ও তুই, আয় আয় ঘরে আয়। না না, ঘরে যাব না, আমি 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 যাই। বৃষ্টিটা তখন আরো বেশি জোরে শুরু হয়েছে। লালার ঘর থেকে বেরিয়ে উঠোনে পা দেওয়ার সঙ্গে সঙ্গেই পিচ্ছিল সেই কাদা মাটিতে পড়ে পা পিছলে যায় মেয়েটির। সঙ্গে সঙ্গে মাথার পেছনটা গিয়ে বাড়ি খায় লালারই সেই শক্তপোক্ত সিঁড়িতে, যেই সিঁড়িটা বেদি আকারে তৈরি করেছিল লালা। বউ পোয়াতি হওয়ার পর ওপর নিচ করতে কষ্ট হতো, তাই একচালা বাড়িতে সিঁড়ি আর দুই দিকে বসার মতো উপযুক্ত জায়গা, ওইখানেই মাথাটা একেবারে পড়ে
পেছন দিক থেকে ফেটে যায়। সঙ্গে সঙ্গে জমিদার গিন্নি ছুটে আসে। জমিদার মশাই সেই দিন বাড়ি ছিল না। জেঠেলদের সহায়তায় তাকে তাড়াতাড়ি শহরে পাঠানোর ব্যবস্থা করা হয়, কিন্তু রাস্তাতেই অতিরিক্ত রক্তপাতের কারণে বাচ্চা সমেত মেয়েটি মারা যায়। এরপর থেকে লালার কাছে কেউ আর চিকিৎসা করাতে আসে না। লালাও নিজে ঘর থেকে বেরোয় না। দীর্ঘদিন না খেয়ে থাকতে থাকতে আর পাগলের মতো নিজের স্ত্রীকে অতিরিক্ত ভালোবাসার দরুন নিজের ঘরেই কথা বলতে বলতে লালার শরীরটা, ওই ভারী মোটা সুঠাম শরীরটা কঙ্কাল সার বদনে পরিণত হয়। ঘটনার বছর দুয়েক পর জমিদার মশাইয়ের ছেলেদের বিয়ে ঠিক হয়েছে। থাকার জন্যে ঘরের দরকার। লালার মৃত্যুর পরে তার এই ঘরটিকে জমিদার মশাই ভাঙতে দেয়নি। দেয়াল থেকে যাবতীয় ছবি সরিয়ে রেখে ঘরটাকে নতুন করে রং করা হয়েছে, আসবাবপত্র পরিবর্তন করা হয়েছে। জমিদার মশাই ঠিক করেছেন এই জায়গাটায় আরও কয়েকটা ঘর করবেন এবং শহর থেকে ডাক্তার আনিয়ে দাতব্য চিকিৎসালয় গড়ে তুলবেন এইখানে। আপাতত ছেলের বিয়ের জন্য যারা নিমন্ত্রিত তাদেরকে এই ঘরেই থাকার বন্দোবস্ত করে দেওয়া হয়েছে। একজন ডাক্তার এসেছে, ছেলেরই বন্ধু, শহরে থাকে তার স্ত্রীকে নিয়ে। ঘরটা কিন্তু বেশ সুন্দর, বলো? খুবই সুন্দর। জমিদার মশাইয়ের আতিথেয়তা দেখেছো? দেখলাম। আমি এখানে এসে আরও কয়েকটা কথাও শুনলাম। ওনার মেয়ে নাকি বাচ্চা হতে গিয়ে মারা গিয়েছে। তো? না, আমিও তো পোয়াতি, ভয় করছে। হোয়াট? এই ভালো খবরটা আমায় দাওনি কেন? এমনি ভেবেছিলাম তোমাকে সারপ্রাইজ দেব, কিন্তু জমিদার গিন্নির কাছে শুনে আমার কেমন ভয় ভয় করছে। বলছি, এই ঘরটা ছাড়া কি আর কোনো ঘরে থাকা যায় না? তুমি আমার কথা শুনছো? কি ব্যাপার বলো তো? এত চোঁয়া ঢেকুর দিচ্ছ, খাবে কি করে তুমি? তাই তো, সব ঠিক ছিল। এইখানে আসার পর থেকেই দেখছি এই মাছ মাংস খেলেই কেমন যেন অতিরিক্ত পরিমাণে পেট ভার হয়ে থাকছে। হাতে জল শুকাচ্ছে না, এতবার যেতে হচ্ছে। ওষুধ খেয়ে নাও। খেয়েছি গো, কেন যে এরকম হচ্ছে বুঝতে পারছি না। আমার পেট তো খুব ভালো, আমি তো দিব্যি হজম করতে পারি। শহরেও তো তুমি দেখেছো, বলো, ফাস্ট ফুড তো খাই কোথায়? আমার তো কোনোদিন লিভারের সমস্যা বা পেটে গ্যাসের সমস্যা হয়নি। এখানে পা রাখার পর থেকেই, মানে যেদিন থেকে এসেছি তারপর থেকেই যেন মাছ মাংস দেখলেই কেমন গাঁটা পাক দেয়, বমি পায়। কি মনে হয় জানো? কি মনে হয়? মনে হয় যেন ওই পুকুরের বা নদীর জলে তো মানুষের বিভিন্ন রকমের মানে নোংরা জিনিস থাকে, সেগুলো খেয়েই তো মাছগুলো বাড়ে। এগুলো কি বলছো? বাজে কথা। মাছ তো চাষ করা হয় খাওয়ার জন্য, নাকি? সেখানে কি নোংরা কিছু থাকে? ঠিক ঠিক বলেছো। কি যে করি। তৈরি হও, তৈরি হও, এক্ষুনি ডাকতে আসবে। কে যেন এসে দরজায় টোকা মারে। ছেলেটি বলে, এই আমি একটু ওদিকে যাই, বুঝলে, একই বন্ধুর বিয়েতে এসেছি। তারপর থেকে শুধু খেয়ে যাচ্ছি আর শুয়েই যাচ্ছি, কোনো কাজ করছি না। আজ অনুষ্ঠান বউ ভাতের, আমি একটু যাই। আমি যাব। তুমি এই অবস্থায় এখন বেশি ওঠানামা করো না, প্রথম মাস তো, তাই না? তাহলে সিঁড়ি ভেঙে বেশি যাতায়াত করো না, অসুবিধা হবে তোমারও আর আমার এই পুজো সোনারও। বলে স্ত্রীর পেটে হাত রেখে একটা চুম্বন করে সে এবং দরজা খুলে বাইরে বেরিয়ে যায়। সে বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই দরজাটা খটাস করে বন্ধ হতেই বউয়ের বুকের ভেতরটা একটা অজানা অচেনা কারণে আতঙ্কিত হয়ে পড়ে। আয়নার সামনে দাঁড়িয়ে শাড়ি পরছিল সে। আজ বউ ভাতের অনুষ্ঠান, নিজের বিয়ের বেনারসিটাই সে পরবে। লাল বেনারসি পরে, সুন্দর গয়না পরে, মায়ের দেওয়া সেই সীতাহার পরে আয়নার সামনে যখন দাঁড়ায়, তখন নাকে নোলক পড়া নিজের প্রতিচ্ছবি দেখে কেমন যেন হয়ে যায় বউটা। পেটের ওপরে হাত বোলায় আর বারবার বলে, হইছে, বেশি নড়িস না, আইব তো আবার। তুমি কবে আইবা? এত ভালোবাসা দিছো, তোমার সাইরা থাকতে পারি না যে। কেমন লেগেছে আজকের নিবেদন? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করতে একদম ভুলবেন না। বন্ধুরা, আপনাদের সাহায্য এবং সহযোগিতা আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি। দেখা হবে খুব শিগগিরই আরও একটি নতুন স্বাদের ভিন্ন আঙ্গিকের গল্পের সঙ্গে। অবশ্যই গল্প পাঠ এবং লেখনীতে আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। দেখা হচ্ছে খুব শিগগিরই। ভালো থাকবেন সবাই। নমস্কার।